যে একটি বর্গের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান একটি আয়ত দেখো ক্ষেত্রের পরিসীমার সমান, সেটা একটু লক্ষ্য করো। আমি দাগটি তুলে নিচ্ছি। দেখো সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। প্রশ্ন 1 দেখো এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করো। এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। খ হলো তোমার, যেমন দেখো এখানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে, আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে, আয়তক্ষেত্রটির বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি, দেখো 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 ইন্টু 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট, 5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। ইটের
সংখ্যা নির্ণয় করো। এখানে কয়ের সমাধান দেখো 1 নম্বরের প্রশ্ন। তাহলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের চতুর্দিকে বাউন্ডারি আর আয়তক্ষেত্রের চতুর্দিকে বাউন্ডারি সমান একটু বর্গটি। এখানে মনে করো যে বর্গক্ষেত্রের পরিসীমা, এই যে বর্গ, এই বর্গের যদি বাহুর দৈর্ঘ্য তোমার এ হয়, তাহলে এর পরিসীমা হবে কত তোমরা বলতে পারো। তাহলে এই 4 বাহু যোগ করলে পরিসীমা হবে তোমার 4 পরিসীমা হবে, একটু বুঝো যে 4। আর আয়তক্ষেত্রের পরিসীমা যদি এখানে যদি আমি একটা আয়তক্ষেত্র কল্পনা করে নিই, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা হবে বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের এই পরিসীমার সমান। তোমাকে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে যে এইটা একটা আয়তাকার বস্তু। দেখো এখানে এই এক চলকের মাধ্যমে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে, তাহলে এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা হবে এত, আর আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ এটি হলো তোমার সূত্র। তুমি একটি স্পষ্ট ধারণা করে নিবে এবং তারপরে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। সেটি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা, এই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো এই। আমাদের বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রে, এখন একটু ধারণা দিলাম তোমাদের, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে বর্গের 4 বাহুর সমষ্টি, আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। অর্থাৎ বাড়ির বাউন্ডারিকে বলা হয়ে থাকে পরিসীমা, বা বৃত্তের কোন দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। এটাও হচ্ছে একটা পরিসীমা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে দড়ি, এখানে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দড়ি, আমরা দড়ি যে আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার ধরলাম, যে আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। সমাধান দেখো এখানে সমাধান। প্রথম প্রশ্ন ক, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, বলা হচ্ছে উদ্দীপকে যে আয়তক্ষেত্রের প্রস্থ, দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি x, দৈর্ঘ্য হবে তোমার 3x মিটার, তার 3 গুণ। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আমরা নির্ণয় করতে পারি। দেখো এখানে সূত্রটি আমি তোমাদের পাশে চিত্রের মাধ্যমে দিয়ে রাখছি। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা লিখতে পারি, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা হবে, এখানে দেখো ওই সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ, মিটার হবে। তাহলে 2 দৈর্ঘ্যের মান হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে তোমার x, তাহলে গুণ করলে হয় 3 আর 1 4, 4 দুগুণে 8x। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এত মিটার হবে। আনসার এখানে শেষ হলো তোমার। সেটা হচ্ছে তোমার যে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা এখানে দেখতে পেলাম যে এক চলকের মাধ্যমে প্রকাশ করলে সেটি হচ্ছে তোমার 8x মিটার। এইবার দেখো যে
ওকে, এইবার এই পর্যন্ত শেষ। এবার দেখো আমরা দ্বিতীয় নম্বরের প্রশ্নটির সমাধান করি। দেখো এখানে বলা হচ্ছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা প্রথমে যেহেতু বলা হচ্ছে যে আয়তক্ষেত্রটির পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আমরা একটু মুছে নেই। দেখো যে এখানে এক চরকের মাধ্যমে বের করো, সেটা কিন্তু আমরা বের করেছি প্রথম প্রশ্নটি। ওকে, শেষ। এখানে দেখো যে আমরা এবার দেখো যে এইখানে বলা হচ্ছে যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখানে বলা হচ্ছে আবার উদ্দীপকে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে তোমার 1200 বর্গ মিটার। ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ মিটার। তাহলে আমরা এবার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু আমরা কয়ে ধরেছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে তোমার, এবার দেখো তাহলে আমরা এইবার ক হতে পাই বা ক থেকে পাই আয়ত, দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এখানে ধরেছিলাম যে 3x মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ এখানে আমরা ধরেছিলাম x মিটার। সুতরাং দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে তোমার দেখো 3x আমরা ধরে নিয়েছিলাম, আর প্রস্থ হলো তোমার x। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাইব আমরা বর্গ মিটার। এখানে ক্ষেত্রফল 3x, দৈর্ঘ্যের মান বসাও আর প্রস্থের মান দিতে ক্রস x বসাও, তাহলে 3x বর্গ মিটার। 3x বর্গ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম আমরা 3x বর্গ মিটার। ওকে, এখন দেখো যে উদ্দীপকে বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম 3x, প্রস্থ হচ্ছে x। ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল উদ্দীপকে আছে তোমার পাঠ্য বইয়ের 325 পৃষ্ঠা অনুশীলনী, দেখো 1200 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা পেয়েছি 3x বর্গ মিটার। এটুকু ইকুয়াল টু আমরা লিখতে পারি কিনা দেখো, যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3x বর্গ মিটার। আমরা উদ্দীপক থেকে পাই 1200 বর্গ মিটার ক্ষেত্রফল। এখানে যদি x ইকুয়াল টু বাই করি x স্কয়ার, এই 3 দ্বারা এটিকে ভাগ দাও তোমরা। এই আমরা এটিকে 3 দ্বারা ভাগ দিলাম, একে আমরা মুছে নিতে পারি। দেখো যে এটি 3 দ্বারা ভাগ করে নিলাম। এবার দেখো যে এটি যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো কত, এইখানে আমরা পাচ্ছি 1200, 3 দ্বারা ভাগ করলে 400। এইখানে x স্কয়ার ইকুয়াল টু পেলাম 400 বা x ইকুয়াল টু বর্গমূল নিলে আমাদের যে x এর মান আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 20। অর্থাৎ x এর মান পেলাম আমরা 20। অর্থাৎ আমরা ধরেছিলাম যে প্রস্থ হচ্ছে তোমার x, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ হলো তোমার x ইকুয়াল টু 20। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে তোমার 3 × 20 = 60। এইখানে আয়তক্ষেত্রটির চতুর্দিকে
এত মিটার। এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা x এর মান এখানে পেয়েছি, x তোমার 20, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়েছি। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করি এখন। তাহলে তুমি এটি মুছে নিতে পারো। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়েছি। এখন দেখো যে সুতরাং আমরা যদি উপরে যাই, দেখো আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেলাম x সমান তোমার 20 মিটার বা 20 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 3 গুণ, তাহলে আমরা লিখতে পারি 3 × 20 মিটার। তাহলে দেখি এখানে 3 × 20 = 60 মিটার পেলাম আয়তক্ষেত্রের তোমার দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি অতএব যেহেতু আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা বলা হচ্ছে, তাকে সমান হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি যে 2 × দৈর্ঘ্য যোগ হচ্ছে তোমার প্রস্থ। এখানে 2 × দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 60 আর প্রস্থের মান হচ্ছে তোমার 20। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে আমরা পেলাম 60, এখানে 80। এখন আমরা এটুকু মুছে নিতে পারি, দেখো। আর এখন 80 গুণে হচ্ছে 160। আয়তক্ষেত্রের পরিসীমা 100 তোমার 8 গুণে 16 160 মিটার। তাহলে আয়তক্ষেত্রের অতএব বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম আমরা। আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান হচ্ছে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করে পেয়েছি 160 বর্গ মিটার। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমার সমান, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমাই হবে আমাদের 160 মিটার। অতএব আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা বের করি। যেহেতু 160 ভাগ হবে 4, তাহলে আমরা পাই এখানে 4 × 16 40 মিটার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 40 মিটার। 4 × 16 190 দিলাম 40 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং বর্গক্ষেত্রের দেখো ক্ষেত্রফল এখানে লেখা যায় এক বাহুর বর্গ। এক বাহু বলতে 40, এত বর্গ মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 × 16 2 0, অতএব বর্গ মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আমরা 1600 বর্গ মিটার পেলাম। ওকে, এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো যে 3 নম্বরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে তোমার যে আয়তক্ষেত্রের চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে
25 ইন্টু 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট কয়টি ইটের সংখ্যা নির্ণয় করতে হবে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আজকে 2 নম্বর প্রশ্নটির এখানে সমাধান শেষ হলো। আমরা যাই এইখানে, দেখো 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে 3 নম্বরে হচ্ছে এখানে দেখো 3 নম্বরে আয়তক্ষেত্রের চতুর্দিকে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে দেখো যে আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়েছি 20 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে তোমার 60 মিটার। যদি হয় এর চতুর্দিকে 1.5 মিটার চওড়া, দেখো 1.5 মিটার চওড়া, এখান থেকে 1.5 আছে চওড়া, একটি রাস্তা আছে 1.5 মিটার চওড়া, এই তোমার চওড়া একটি রাস্তা তৈরি করতে। তাহলে আমরা যদি লিখি, সুতরাং ক হতে প্রাপ্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 60 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ তোমার হলো 20 মিটার। অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 60 যোগ 2 গুণন 1.5। তাহলে আমরা এখানে পাই 60 এর সাথে 63 মিটার এবং রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 20 যোগ 2 দিক দিয়ে 20, এদিকে 1.5 এটুকু হচ্ছে 1.5, এটুকু হচ্ছে তোমার 1.5। 2 দিকে 1.5 যোগ করলে তাহলে 2 বা গুণ দিতে পারো তুমি। এখানে হচ্ছে 20 আর 3 23 মিটার। এখানে তুমি চিত্রে লক্ষ্য করো যে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য হলো 1.5 মিটার। তাহলে এই প্রস্থ যদি 20 হয়, একটু মনে করো এটুকু যদি 20 হয় তাহলে এটা 1.5, তার মানে 1.5 আর 1.5 3। তাহলে প্রস্থ সাথে 20 এর সাথে 3 যোগ করলে 23 মিটার। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল আমরা পাই 63 গুণন 23 বর্গ মিটার। এখন দেখো রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাই। আয়তাকার চওড়া একটি রাস্তা তৈরি করতে তো এখানে দেখো তাহলে 63 গুণন 23 1449 বর্গ মিটার। এখন এখানে বলা হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে রাস্তা তৈরি করতে, অতএব রাস্তার ক্ষেত্রফল। সুতরাং আমরা এখানে বের করে নিই যে রাস্তার ক্ষেত্রফল
ফল আমরা বের করে নিতে পারি। 1449 মাইনাস হচ্ছে উদ্দীপকে দেখো 1200 বর্গ মিটার বা দাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমার এখানে 1200 বর্গ মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। সেটি থেকে যদি আমরা একটু বাদ দিয়ে দিই তাহলে 249 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল। তাহলে 249 আমরা পেলাম। এই রাস্তাটির ক্ষেত্রফল আমরা পেলাম 1400 থেকে যদি তুমি 1200 বিয়োগ দাও তাহলে তোমার অবশিষ্ট 250 ঠিক হয়। এখন আমার ইটের ক্ষেত্রফল বের করি, অর্থাৎ একটি ইটের ক্ষেত্রফল আমরা বের করি। সুতরাং ইটের ক্ষেত্রফল বাই করি। যেহেতু ইটের দৈর্ঘ্য 25, একে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে দেখো 12.5, যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে আমরা মিটারের ক্ষেত্রফলটা পাবো। দেখো এখানে আছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখব যে এত বর্গ মিটার, আমরা মিটারে ইটের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এখানে এটি মুছে দিতে পারি। দেখো যে এইবার দেখো এটিকে মুছে নাও, এটুকু বর্গ করলে আমরা পাই, এটুকু বাদ দিলে পাও তুমি 0.25 গুণন 2 ঘর, এখানে পাবা 25 বর্গ মিটার। নিচে 2 0 ক্যালকুলেটর নিয়ে ভাগ দাও। দেখো আমরা এখানে দেখি যে 0.25 গুণন 0.125 তাহলে দেখা যাচ্ছে যে 0.03125 বর্গ মিটার হলো তোমার একটি ইটের ক্ষেত্রফল। এখানে তোমার ইটের ক্ষেত্রফল হলো একটি ইটের ক্ষেত্রফল 0.03125 বর্গ মিটার। অতএব রাস্তাটি তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা, সুতরাং রাস্তা তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা, দেখো ইটের সংখ্যা আমরা বের করব। 249 কে ভাগ দাও তোমার, অথবা নিচে ভাগ দিতে পারো যে 0.03125, তাহলে আমরা এটি ভাগ দেই। দেখো 0.03125 249 ভাগ 0.03125, তাহলে আমরা পাই 7968টি ইট। 7968টি ইট লাগবে এই রাস্তা তৈরি করতে। এত উত্তর এখানে শেষ। ওকে, এখানে উত্তর শেষ হলো আজকের এই সমাধানটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী অন্য আর কোনো ভিডিও।